আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আজকে আলোচনা করব কোটা সমাচার নিয়ে। এই আলোচনাটা আর একটু আগেই হইতে পারত, কিন্তু আমি মূলত দেখছিলাম যে আসলে এই সর্বশেষ কি হয়। এখন আসলে দেখছি যে এটা আসলে বোধহয় খুব তাড়াতাড়ি সর্বশেষ কিছু দেখা যাচ্ছে না। তো এই জন্যই ভাবলাম যে আলোচনাটা করি। আলোচনা শুরুর আগে আমরা গত বেশ কিছুদিনের আন্দোলনের কিছু ভিডিও, কিছু স্থিরচিত্র দেখে আসি, তারপরে আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আসুন আমরা সেই আলোচনাটা দেখি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সড়ক মহাসড়কে অবস্থান নিলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। কুমিল্লায় টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। চট্টগ্রাম, সিলেটেও পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। বাধা উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যায় ছাত্রছাত্রীরা। কোটা সংস্কার দাবিতে বৃহস্পতিবার বিকেলে আন্দোলনে নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাতে পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল। ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশি বাধায় সেখানেও তৈরি হয় উত্তেজনা। গতকালকের পুনর্বহাল করা রায় আজকের আন্দোলনের কারণ আমরা জানাতে চাচ্ছি, পুনর্বহাল আমাদের আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল নতুন করে আমাদের দেওয়া যে এক দফা, সেই এক দফা। আমাদের ছাত্র সমাজ যাতে ন্যায়সঙ্গত তাদের কর্মসংস্থানের সুযোগটা পান, বৈষম্যমূলক করা যাতে না থাকে। বন্দরনগরী চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। এ সময় কয়েকজন আহত হয়েছে। একই চিত্র সিলেটেও। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তি হয়েছে পুলিশের। আমরা আমাদের রক্ত দিতে প্রস্তুত আছি, সবাই রক্ত দিতে প্রস্তুত আছে। আমরা আমাদের দাবি আদায় করে মাঠ ছাড়বো। আজকে পুলিশ মাঝখানে এসে বাধা দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বিঘ্নতা সৃষ্টি করেছে। বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করলে আপনারা সবাই দেখতে পাবেন এটা উদীয়মান সূর্যের ন্যায় সত্য এখানে কি করা হয়েছে বা কি করা হয় নাই। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনাতেও হয়েছে আন্দোলন। এছাড়া পাবনা সহ বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরতরা। আর আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য শুনেছি সেটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে, এই কারণে যে আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি 17ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে, আমাদের 8 এপ্রিল একটি কর্মসূচি ছিল, শাহবাগে অবস্থান কর্মসূচি। সেখানে পুলিশ লাঠিচার্জ করে, ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলা করে, তারপরে হল ভেঙে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বের হয়ে আসে এবং পরের দিন থেকে 2-3 দিন সারা দেশ টানা অচল। এই বাংলা ব্লকেডের মতো সব ব্লক ছিল। শেষ পর্যন্ত 11 এপ্রিল পার্লামেন্টে আপনার কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে যেহেতু ছাত্ররা আন্দোলন করছে, সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না। এটা কিন্তু আমার কথা না, প্রধানমন্ত্রীর কথা। তাহলে প্রধানমন্ত্রী যখন কথা বলেন নিশ্চয়ই তার একটা বিবেচনা বোধ থেকে কথা বলেন। তো যেখানে প্রধানমন্ত্রী 18 সালে এটা বলেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী কিভাবে আজকে বলেন যে এইটা আদালতের বিষয় বা ছাত্ররা আন্দোলন করছে পড়ালেখা বাদ দিয়ে? ছাত্ররা কি শখ করে আন্দোলন করতে এসেছে? এই যে ওই আন্দোলনের শুরুটা হয়েছিল সে বছরের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনকারীদের দাবি ছিল সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থার পুনর্মূল্যায়ন ও সংস্কার। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে 258 ধরনের কোটা ব্যবস্থা আছে। মেধাবীদের জন্য কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়নি। মাত্র 2.63% মানুষের জন্য 56% কোটা ব্যবস্থা। বাংলাদেশের মানুষ এখন আর এটা মেনে নিতে চায় না। মার্চ মাসে ওই আন্দোলন আরো তীব্র হয়। এক পর্যায়ে শাহবাগে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। আমরা 7 দিন ধরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থান করতেছি, এখনো পর্যন্ত কোনো কিছু হয় নাই। কিন্তু গতকাল যখন পুলিশ আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছে, তখনই কিন্তু পরিস্থিতিটা খারাপ হয়েছে। এপ্রিলের শুরুতে আন্দোলন আরো সহিংস রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগের কর্মীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এমন অবস্থায় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই, কোটাটার দরকার নাই। ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে, মেধার মাধ্যমে সব নিয়োগ হবে।
এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার ঘোষণা আসে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। আমরা তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম। তবে ঘোষণার 1 মাস পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবারও আন্দোলনে নামে বিক্ষোভকারীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন, ছাত্রলীগের সাথে সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর, এমন নানা ঘটনা ঘটে পরের 2 মাসে। জি, এবার আমরা মূল আলোচনায় ফিরি। আমি প্রথমেই এই আলোচনা করার শুরুতে যে কথাটা বলতে চাই যে আমরা এমন একটা জাতি, বলতে পারি যে হতভাগা জাতি, স্বাধীনতার যুদ্ধে যারা বীরত্ব দেখিয়েছে, আমাদেরকে মানচিত্র এনে দিয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের সঠিক নির্ভুল একটি তালিকা তৈরি করতে পারিনি আমরা। মানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে সরকাররা ছিলেন সবারই দায় আছে এখানে, মানে কেউই এর সঠিক এবং নির্ভুল তালিকা তৈরি করতে পারেনি। যখন যে সরকার ক্ষমতায় ছিল তখন তারা তার মতো করে, তাদের মতো করে একটা তালিকা তৈরি করেছে, কখনো তাদেরকে কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করেছে, কখনো সেটা মানসম্মত হয়নি, কখনো হয়েছে, এরকম। মানে বড় কথা হলো যে মুক্তিযুদ্ধের মানে বাংলাদেশের বয়স যখন 54 বছর তখন আমি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হাতে পাই নাই। এই গেলে একটা বিষয়। আর এবার কোঠা আন্দোলনের যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেই বিষয়ে আসি। প্রেক্ষাপটটা যদি 18 থেকে বলতে যাই, 18 সালে যখন এই 56% কোঠার বিরুদ্ধে আন্দোলন করা হয় সাধারণ ছাত্র অধিকার পরিষদ ব্যানারে, মূলত এখানে 30% মুক্তিযোদ্ধার কোঠা, অন্য অন্য মিলায়ে মোট 56% সম্ভবত কোঠা। তো এইটার বিরুদ্ধে মূলত সাধারণ ছাত্র পরিষদের আন্দোলনটা ছিল। যাই হোক, সেই আন্দোলনে প্রথম দিকে সরকার এটাকে গুরুত্ব দেয়নি, পর দিকে যাই হোক তারা হয়তো আন্দোলনের চরম আন্দোলন করতে সক্ষম হয়েছে। যে আন্দোলনের প্রেক্ষিতে মানে এখনকার প্রধানমন্ত্রী এবং তখনকারও তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা পর্যায়ে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোঠা বাতিল করে দেয়। উনি একটু কথার মানে সেই উৎস থেকে বোঝা গেছে যে উনি একটু মানে ক্ষোভেই বলেছেন যে কোঠা বাতিলই করে দেয়, যেহেতু যেদিন ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা হলে তালা ভেঙে বেরোয় আসছে, সেদিন উনি বলছে যে মেয়েদের জন্য কোঠা রাখলাম, সেই মেয়েরা যদি রাতে তালা ভেঙে আন্দোলনে শরিক হয় তাহলে আর এই কোঠা রেখে লাভ কি? হ্যাঁ, তো কোঠা বাতিলই করে দিলাম। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে ছাত্ররা ধারাবাহিকভাবেই বলে আসছে যে কোঠার সংস্কার চেয়েছে। তারা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে টোটালি অ্যাভয়েড করে নেই, তারা তাদের সম্মান এবং তাদের সুবিধার কথা মাথায় রেখেই মানে সংস্কারটা চেয়েছে। জানি না সেই পরিস্থিতিতে সরকার কি বুঝে বা না বুঝে এটাকে একদমই বাতিল করে দিল। যদিও বাতিল করাটা হয়েছে হলো 9ম গ্রেড এবং 13তম গ্রেড পর্যন্ত, অর্থাৎ 1st ক্লাস এবং 2nd ক্লাস জবে, 3rd ক্লাস 4th ক্লাস জবে কোঠা আগের মতোই আছে বা ছিল। তারপরও ওই সময় ছাত্র নেতৃবৃন্দ ভাবছে যে যেটা প্রধানমন্ত্রী করেছেন ওকে ডান, উনি যেটা করেছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী ওরা আন্দোলন থেকে উঠে গেছে, পরবর্তীতে পরিপত্র জারি হচ্ছিল না, এই নিয়ে আবার আন্দোলনের মাঠে আসছে। তারপরে একটা পর্যায়ে পরিপত্র জারি হয়েছে। আচ্ছা, জারি হওয়ার পর এই 18 থেকে এই 24 পর্যন্ত যে নিয়োগগুলো বিসিএস ক্যাডার এবং ওই 13 থেকে 9ম থেকে 13 পর্যন্ত ওই গ্রেডগুলার প্রত্যেকটা জবেই কিন্তু এই কোঠা মেনটেন করে আসা হয়েছে। এবং এর ফলে অনেকেই মনে করে যে মানে এখানে কোঠার অংশগ্রহণ বড় ধরনের না থাকার কারণে মানে অনেক মেধাবীরাই প্রশাসনে স্থান পেয়েছে। তো যাই হোক, কিন্তু এখন যে ঝামেলাটা হয়েছে, মানে সরকার যে বক্তব্য যে কোনো মানুষই তো রাষ্ট্রের যে কোনো মানুষই তার আইনগত অধিকার যে কোনো আইনের বিরুদ্ধে আপিল করতে পারে। সেই ক্ষেত্রে কোনো একজন মুক্তিযোদ্ধার সন্তান এই রায়ের বিরুদ্ধে এই পরিপত্রের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিল। যে আপিলটা এখন রায় দিচ্ছে যে এই পরিপত্র বৈধ না, আগের কোঠা ব্যবস্থা চালু থাকবে। এরই প্রেক্ষিতে ছাত্র এখন আবার মাঠে মানে ঘটনা আবার আন্দোলনে গড়ালো। এখন মানে এই মানে টক শোতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন খবর থেকে নানান রকম বিষয় দেখি
নানান রকম বিষয় উল্লেখ টানা হয়। যেমন প্রধান বিচারপতি নিজে বলছেন যে মানে এই বিচারের রায়, কোর্টের রায়ের বিরুদ্ধে আবার আন্দোলন কিসের। মানে প্রথম কথা হলো যে মানে আমি যতটুকু পড়াশোনা করেছি বা করি, যদিও এখন জেনারেল পড়াশোনা ওইভাবে করি না, যতটুকু করি ধর্মীয় পড়াশোনা করি, কিন্তু এই বিচারের বিরুদ্ধে যে কোনো রায়ের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, এটার এই কথাটা আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, আমার হয়তো অজ্ঞতার কারণে আমি বুঝলাম না, কিন্তু আমি যতটুকু জানি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি, কিন্তু আইনের উৎসও কিন্তু এরকম কোনো বড় আন্দোলন, কোনো পাবলিক পারসেপশন, হ্যাঁ, কোনো বৈষম্যের বিষয়ে যখন বেশিরভাগ মানুষ ঐক্যমত হয়, এইসব জায়গা থেকে কিন্তু একটা নতুন আইনের উদ্ভব হয়। সেই ক্ষেত্রে মানে কোর্ট আন্তরিক হলে এটা তো সেইভাবেই ফয়সালা করা যায় আমার মনে হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে সরকার এখানে একটা খুব ভালো একটা মুডে আছে। সরকার বলছে যে এখানে তো আসলে আমাদের কিছু করার নাই। সরকার তো 18 সালের আন্দোলনের প্রেক্ষিতে, সরকার মুখপাত্ররা বলছে আর কি, যে সরকার তো 18 সালের ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এটা মেনে নিয়েছে এবং পরিপত্র জারি করেছে, এবং এখন কোনো একজনের রিটের প্রেক্ষিতে কোর্ট যদি ভিন্ন রায় দেয়, এটা তো আমাদের কিছু করার নাই। মানে এটা কিন্তু অফিসিয়ালি কথা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম নজির আছে। প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে, ক্ষমতা ভোগ করে এই জাতীয় ক্ষেত্রে উনি ভূমিকা রাখতে পারেন। আপনি প্রকৃষ্ট উদাহরণ হলো বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রচলিত আইনে, জানি না যদিও সেই রায় বা সেই মামলা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হলো এরকম যে উনি এই বাংলাদেশের প্রচলিত আইনে সাজাপ্রাপ্ত একজন মানুষ। উনি জেলে থাকার কথা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী অনেক জায়গায় ক্রেডিট নিয়েই বলে থাকেন যে আমি আমার নির্বাহী ক্ষমতা বলেই কিন্তু ওনাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছি। উনি কিন্তু এই নির্বাহী ক্ষমতা বলে এখানে ভূমিকা রাখতে পারেন, স্পষ্টতই রাখতে পারেন, এবং কি এখানে কোনো মানে কেউ ঠেকাতে পারে না উনি যদি এই ক্ষমতা প্রয়োগ করেন। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা কথা আমি বলি, যদিও এই বিষয়টা অন্য যুক্তি অনেকে দেয়, যখন জামাত ইসলামের নেতৃবৃন্দের রায় শুরু হলো, কাদের মোল্লার প্রথম রায় হলো যাবজ্জীবন, তখন কিন্তু ওই আইনে মানে রাষ্ট্রপক্ষের কোনো আপিলের সুযোগ ছিল না, কোনো রিভিউর সুযোগ ছিল না। তৎক্ষণাৎই কিন্তু গণজাগরণ মঞ্চ তৈরি হলো, ওখানে প্রচণ্ড পাবলিক পারসেপশন তৈরি হলো। ওই পাবলিক পারসেপশনের চাপে সরকার ওটাকে আইন আকারে সংসদে উত্থাপিত করে সেই মানে এই সরকারকে সেই রিভিউ, সে আপিল করার সুযোগ তৈরি করে দিল আইন করে, এবং সেই রিভিউর প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে জামাত ইসলামের নেতাদের সাজা হয়। তাহলে এই যে রাস্তায় ছেলেদের আন্দোলনে কোনো কিছুই করা যাবে না, আইনের বাইরে হাত নাই, আমি সেটা বলতে পারবো না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো যে এই বর্তমানে যদি 55 বছর বা 54 বছর স্বাধীনতার বয়স হয়, যিনারা যুদ্ধ করেছেন, সম্মানিত মুক্তিযোদ্ধারা, ওনারা তখন যদি 15 বছরও মুক্তিযুদ্ধ করে থাকে, এখন ওনাদের বয়স 70, আর বর্তমানে সম্ভবত 10% মুক্তিযোদ্ধা বেঁচে নাই। আচ্ছা, ভালো কথা। আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, বর্তমান প্রধানমন্ত্রীকে, যে উনি আসলে শেষ সময় হলে মুক্তিযোদ্ধাদেরকে ভালো একটা সম্মানী দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, একটা বয়োবৃদ্ধ মানুষ বয়স সন্ধিক্ষণে, বয়সের শেষ সীমায় এসে যখন উনি ওনার ঔষধপত্রের একটা সাপোর্টিং লাগে, সন্তানরা অনেক সময় ওনাকে খেয়াল নাও করতে পারে, সেই ক্ষেত্রে ওনাকে বড়দের একটা সাপোর্ট দিয়েছেন, কিন্তু পরবর্তীতে সেই সাপোর্টটা সন্তানদের পর্যন্ত গড়ালো। কিন্তু আমি যতটুকু জানি যে হ্যাঁ, সন্তানদের পর্যন্ত গড়াতেই পারে, কারণ হলো যে আমি মনে করি যে আমার বাবা যদি 5 লাখ টাকা ঋণ করে যায়, সেই দায় আমার আছে, এবং কি আমার বাবা যদি 5 লাখ টাকা রেখে যায়, সেটা ভোগ করার অধিকারও আছে আমার। সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানরা অবশ্যই মুক্তিযোদ্ধাদের কোঠা সুবিধা পেতে পারে। প্রথম কথা হলো সেটা সংস্কার করার বিষয়, 30% থেকে 5% বা 10% কোনো একটা পর্যায়ে যৌক্তিক আলোচনায় হইতে পারে। তো সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানরা এই অধিকার ভোগ করার অধিকার রাখে। এটা ধর্মীয় আইনে বলা হয় যে বাবার
মানে পৈতৃক সম্পত্তি ভোগ করবেন ছেলেরা। আমি কিন্তু 2-4টা ঘটনা আমার নিজের আত্মীয় স্বজনের ভিতরে জানি, যারা মুক্তিযোদ্ধার টাকা ওইভাবেই ভাগ করে, ইসলাম যেভাবে বলেছে, মানে 2টা বোন যা পায় একটা ভাই তা পায়, মুক্তিযোদ্ধা বেঁচে নাই, ওই টাকাটা ওনারা ছেলেরা এইভাবে ভাগ করে নেয়, ভালো কথা। কিন্তু অনেকের, বেশিরভাগ মানুষের আপত্তি যে জায়গাটায়, সেটা হলো যে তাদের থার্ড জেনারেশন নিয়ে, তাদের সন্তানদের সন্তানরা, আমি নাতিপুতি বলছি না, অনেকে নাতিপুতি কথাটাকে প্রচণ্ড নেগেটিভলি নেয়, এই জন্য আমি নাতিপুতি কথাটা বলছি না, তাদের সন্তানদের সন্তানরা পাওয়ার ক্ষেত্রে অনেকের আপত্তি করে। তো এই বিষয়গুলো আসলে যৌক্তিক সমাধান হওয়া উচিত। পিছিয়ে পড়া জনসমষ্টি নিয়ে যে কথাটা বলা হয়, আসলে মানে কি বলবো, মানে পিছিয়ে পড়া বলতে কি মুক্তিযোদ্ধাদের আসলে বোঝায়? মানে আপনারা যারা এই আলোচনা শুনছেন বা শুনবেন, তারা একটু বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার মুক্তিযোদ্ধা একটা পরিবার, আমাদের ওবায়দুল কাদের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার, মানে এক গুরুষ এখানে মুক্তিযোদ্ধার মানে মানে অনেক মুক্তিযোদ্ধারা, আমি আমার এলাকার 2-4 জন মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবো। আমাদের আজাদ চেয়ারম্যান, আমার এলাকা যিনি দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন, উনি মুক্তিযোদ্ধা। এরকম কয়েকটা পরিবারের কথা আমি আমাদের জানাশোনা বলতে পারবো। আমি মনে করি না, আলহামদুলিল্লাহ, এবং আপনারাও মনে করবেন না যে ওনারা পিছিয়ে পড়া জনসমষ্টি, অর্থাৎ পিছিয়ে পড়া জনসমষ্টি বলে বরং আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদেরকে আন্ডার এস্টিমেট করা হয়। প্লিজ এই পিছিয়ে পড়া জনসমষ্টির এই মানে দোহাই দিয়ে মুক্তিযোদ্ধাদের এই কোঠার ব্যবস্থার কথা বলবেন না, বরঞ্চ তাদের সম্মানের কথা, তাদের আত্মসম্মানের কথা, তাদের গৌরব উজ্জ্বল এবং তাদের এই বীরত্বের কথা ভেবে আপনি তাদের কোঠার বিষয়ে বলতে পারেন। এই জন্যই এই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এই তকমা নিয়ে বেঁচে থাকতে হয় যে 2 লক্ষ মুক্তিযোদ্ধার ভিতরে 60,000-ই বুয়া। এটা প্রকৃত মুক্তিযোদ্ধার জন্য প্রচণ্ড অসম্মানের। যেমন এই যে ছাত্র আন্দোলন চলছে, সরকার কিন্তু তাদেরকে মাঠ থেকে উঠাতে পারে, সরকারের কোনো প্রতিনিধি দল আসতে পারে এখানে, যে তোমরা মাঠে মানে রাস্তা ছেড়ে দাও, আমাদের সাথে আসো, আলোচনা করি, বিষয়গুলো সুনির্দিষ্ট বিষয়গুলো আমরা সমাধান করে বের করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি চাই যে আসলে ছাত্রদের সাথে সরকারের একদম উচ্চ মহলের কোনো বিশেষ কমিটি তাদের সাথে আলোচনা করে এই বিষয়টার সুস্থ ছাত্ররা কিন্তু পরিষ্কার চাচ্ছে সংস্কার। এখানে ভুল বুঝাবুঝির জায়গা কোথায় আমি বুঝি না, সংস্কার, এবং আমাদেরকে ডাকেন, আমরা আলোচনা করে এটাকে একটা সঠিক কাঠামো দিতে চাই বারবার। এবং কি ছাত্ররা এখন বলছে যে শুধু মুক্তিযোদ্ধা না, সকল কোঠার ব্যাপারে পরিষ্কার করতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা এটা নিয়ে আবার কেউ রিট করবে, সেই রিটের প্রেক্ষিতে এটা আবার বাতিল হয়ে যাবে, আবার আমরা আন্দোলন করবো, এটা যেন না হয়, একদম একটা সঠিক ফায়সালা যেন হয়। তো এই বিষয়টাই ছিল কোঠা আন্দোলন নিয়ে মূল আলোচনার বিষয়। যাই হোক, প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে কোনো একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।